নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে আমি রুমেলা। সময় ঘড়িতে এই মুহূর্তে রাত 8টা মানেই সময় দুয়ারে রিপোর্টারে। আপনার দুয়ারে আমাদের রিপোর্টাররা পৌঁছে দেবেন সমস্ত খবরের লেটেস্ট আপডেট আগামী 1 ঘন্টায়। তাই নজর রাখতেই হবে নিউজ 18 বাংলায়, নজর রাখতেই হবে দুয়ারে রিপোর্টারে। আমি আজ প্রথমে আমার সহকর্মীদের সঙ্গে কানেক্ট করার আগে আপনাদেরকে একটা খবর দেব। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিলেন। কেন দিলেন? তিনি দিলেন জল স্বপ্ন প্রকল্পে জল চুরি রুখতে এবার কড়া দাওয়াই। শুধু কড়া দাওয়াই মানে ব্ল্যাকলিস্ট করে দেওয়া নয়, তিনি একেবারে হুঁশিয়ারি দিলেন টাকা আদায়ের কড়া পদক্ষেপও রাজ্য সরকার কিন্তু করবে। এবারের প্রেক্ষিতটা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে জল চুরি নিয়ে একাধিক অভিযোগ আসছিল বিভিন্ন জায়গায়, এবং আপনাদেরকে জানিয়ে রাখি 500টা এফআইআর হয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বক্তব্য রেখেছেন। তার পাশাপাশি 11,000-এর বেশি অভিযোগ জমা পড়েছে। খুব স্বাভাবিকভাবেই যারা আধিকারিক রয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এবং তার সঙ্গে ঠিকাদার যারা রয়েছেন তাদেরকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টা এমন কোন জায়গা থেকে রিপোর্ট আসছিল যে একটি জায়গায় যেখানে জল উঠবে না এটা জেনেও সেখানে কল বসানো হয়েছে। কেন বসানো হয়েছে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি এই ঠিকাদার সংস্থা, এক ঠিকাদার সংস্থাকে একাধিক বরাত পাইয়ে দেওয়া কেন হচ্ছে এ নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী দিনে এই যে জল স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হবে না যতক্ষণ না কাজ শেষের পর রিপোর্ট দেওয়া হবে, প্রয়োজন পড়লে সেই টাকা আদায় করে নেওয়া হবে, এমনই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন একবার সেই বৈঠকে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাই আপনাদের। ডিএমদের বলবো, এসপিদের বলবো, লাইন ডিপার্টমেন্টকে বলবো, জল স্বপ্নের পাইপলাইন পাতার সময় যে রাস্তাগুলো কেটে ফেলা হচ্ছে কিন্তু হয়ে যাওয়ার পর আর সারানো হচ্ছে না, যে ডিপার্টমেন্ট লাইন কাটছে তারপরে সারাচ্ছে না তার উপরে কিন্তু টাকাটা চাপবে, এবং যে আধিকারিক দায়িত্ব নিয়ে কাজ করবে সে যদি কাজটা ঠিক মতো না দিতে পারে তাহলে টাকাটা তার উপর চাপবে। এটা মাথায় রাখতে হবে কনসার্ন মিনিস্ট্রি এবং সেই আধিকারিক। একমাত্র কাঁচা পণ্য ছাড়া, মাছ ছাড়া গ্রামীণ রাস্তায় কোনো বড় গাড়ি যাবে না। গ্রামীণ রাস্তাগুলো ভেঙে দিচ্ছে। ডিজি মাস্ট ইনফর্ম অল দ্য পুলিশ অফিসিয়ালস। যারা এটাকে অ্যালাউ করবে তাদের মাইনে থেকে কিন্তু টাকা যাবে, এবারে কেউ বাদ যাবে না। কোনো রাজনৈতিক নেতা করলে তারটাও কাটবে। আসুন এর পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আর কি বলেছেন সেদিকে নজর রাখি। আমরা নজর রাখছিলাম এই যে বিভিন্ন জায়গায় যেখানে জল চুরির অভিযোগ উঠছিল, সেরকম অভিযোগ উঠেছে কোথায়? সরকারি জল চুরি নিয়ে ক্ষোভ প্রকাশের পর কড়া দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী গোষ্ঠী, সচিব এবং জেলা শাসকদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। বেনিয়মের অভিযোগ সরকারি আধিকারিক এবং ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। এখনো পর্যন্ত জল চুরি নিয়ে 500 এফআইআর। ডোর টু ডোর সার্ভে করে আমরা জলজীবন প্রকল্প, যেটা জলস্বপ্ন, আমরা গ্যাপগুলো আইডেন্টিফাই করছি এবং স্পেশাল ড্রাইভ নিয়ে আনঅথরাইজড কানেকশন গুলো অলরেডি ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে। এছাড়াও জল চুরি এবং অপব্যবহারের 21,000-এর বেশি এই সার্ভেতে ইনসিডেন্ট রিপোর্টেড হয়েছে। 500 এফআইআর লজ হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। 11,200 অভিযোগ আমরা এর মধ্যে পেয়েছি, যার মধ্যে 11,000 অভিযোগ এনকোয়ারি করে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেওয়া হয়েছে। 373টি সংস্থাকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গাফিলতি কাজে প্রমাণিত হবার জন্য 112টি চুক্তি বাতিল করা হয়েছে। সঠিকভাবে কাজ না করার জন্য 23 জন আধিকারিককেও শো কজ করা হয়েছে। পাইপ কেটে পাম্প বসিয়ে যথেচ্ছ জল চুরি। ওই যে আপনাদেরকে বলছিলাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে এরকম অভিযোগ আসছে, এমনই অভিযোগ আরো এসেছে। আপনাদের সঙ্গে আমাদের প্রতিনিধি থাকবেন, আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস থাকবেন, কারণ ক্যানিং এ ঠিক কিভাবে জল চুরি হচ্ছে, কিভাবে জল চুরি হচ্ছে প্রতিদিন পাম্প বসিয়ে, কিভাবে পাইপলাইন কাটা হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো, বেআইনি ভাবে মোটর লাগিয়ে যথেষ্টভাবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল অপচয় করার অভিযোগ আসে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে। এরপরে কিন্তু আজকে কিন্তু ক্যানিং থানার পুলিশ, ব্লক প্রশাসন আধিকারিক এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু ক্যানিং থানার 1 নম্বর দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গনবেড়িয়া গ্রামে তারা কিন্তু হানা দেয় এবং সেখানে হানা
দিয়ে কিন্তু বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে তারা কিন্তু অভিযোগ আসে, সেখানে কিন্তু হানা দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু সেখানে দেখে যে পাইপ লাইন যে বাড়িতে লাইন করা হয়েছে, সেখান থেকেই কিন্তু অতিরিক্ত পাইপ লাইন করে বাড়ির মধ্যেই কিন্তু রিজার্ভার করে কেউ মোটর লাগিয়ে সেই পাম্প দিয়ে আবার সেই ট্যাঙ্কে জল তুলছে, কেউ আবার বাথরুমে সেই মোটর লাগিয়ে সেই জল ট্যাঙ্কে তুলে বিভিন্নভাবে ব্যবহার করছে। এই ঘটনায় কিন্তু ক্যানিং থানার পুলিশ, ব্লক আধিকারিক দপ্তরের লোকজন এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের লোকজন সেই ঘটনা কিন্তু সেই বাড়ি থেকেই কিন্তু সেই মোটরগুলি কিন্তু নিয়ে আসে। এরপরে কিন্তু এলাকার মানুষজন কিন্তু যথেষ্ট ক্ষোভ দেখায়, কারণ তারা একটা অভিযোগ করছে এই যে এলাকায় যেসব পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন সময় সেখানে পানীয় জল পাওয়া যায় না, তবে যেটুকু পাওয়া যায় সেটা সময় মতো ঠিকঠাক না যাওয়ার কারণে অনেকে বাড়িতে মোটর লাগিয়েছে, তবে সেই মোটর নিয়ে যাওয়ায় তারা কিন্তু একটা ক্ষোভ দেখায়। এই ঘটনায় কিন্তু উত্তেজনা দেখা যায়। ঘটনার তারপরে কিন্তু সেখান থেকে কিন্তু সেই জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু বেশ কয়েকজনের হাতে আবার সেই মোটরগুলি তুলে দেয়। তবে দেখা যাচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মতনই কিন্তু ক্যানিংয়ের বিভিন্ন এলাকায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জল চুরিতে তারা কিন্তু নজর দিয়েছে। আমার রিজার্ভার করা আছে, টাইম কলের জলটা রিজার্ভারের স্টক হচ্ছে, সেখানে আমি মোটর লাগিয়ে উপরে আমার ট্যাঙ্কে জলটা উঠছে, আমার সেই জায়গা থেকে মোটরটা ওনারা এসে খুলে নিয়েছেন। কেন ক্ষোভ হচ্ছে এটাই। আমরা নজর রাখবো নন্দীগ্রামের দিকে, তার কারণ সেখানে এক শাসক নেতা খুন। লেটেস্ট কি আপডেট জানাবো, কারণ পুলিশের জালে এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকের পর। বিরতির আগেই আপনাদেরকে বলছিলাম যে বিরতির পর নন্দীগ্রামের আপডেট থাকবে। আসলে নন্দীগ্রাম এই নামটা আমাদের পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা যা আমাদের বঙ্গে পালা বদলের অন্যতম ক্ষেত্র, কিন্তু সেখানে একটা সমবায় বোধ ঘিরে রক্ত ঝরল। খুন হলেন এক তৃণমূল নেতা, আর তারপর তৃণমূলের বিক্ষোভ, রাস্তা অবরোধ, বিজেপির দিকে অভিযোগের আঙুল, বিজেপি তা অস্বীকার, এবং এই ঘটনার পর ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হলো। শাসক নেতা খুনে গ্রেফতার তার কি পরিচয়, নাম জানতে পারছি প্রশান্ত মণ্ডল, বাকিটা আমাদের জানাবেন প্রতিনিধি সুজিত রয়েছেন সঙ্গে। সুজিত, তৃণমূল বারবার অভিযোগ করছিল যে বিজেপির হাত রয়েছে এই ঘটনার নেপথ্যে, কিন্তু এই প্রশান্ত মণ্ডল যাকে গ্রেফতার করা হয়েছে, কি তার পরিচয়? তার পরিচয় হিসেবে রুমেলা যেটা জানানো হচ্ছে, তৃণমূল দাবি করছে মূলত যে বিজেপি কর্মী হিসেবেই তার পরিচয়, কিন্তু তাদের আবার দাবি যে মূল অভিযুক্তদের পুলিশ এখনো গ্রেপ্তার করেনি। একজনকে এর পাশাপাশি আটকও করা হয়েছে, কিন্তু তাতে তারা বলা যায় এখনো পর্যন্ত খুশি নয়, কারণ তারা বলছেন আসল যারা দোষী তারা একেবারে পরিচিত মুখ বিজেপির, তাদের গ্রেপ্তার করতে হবে। এবং এই ইস্যুতেই কিন্তু রুমেলা আজ দিনভর তারা নন্দীগ্রামের প্রান্তে প্রান্তে পথ অবরোধ করেছেন, টায়ার জেলে অবস্থানে বসেছেন, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন, এবং এখনো বলতে পারো তারা ক্ষোভ জানাচ্ছেন। রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব ইতিমধ্যেই ওই এলাকায় গিয়েছিলেন, তারা কিন্তু ফিরছেন, জয়প্রকাশ মজুমদার, সৌমেন মহাপাত্ররা, কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে তৃণমূল কর্মীরা কিন্তু কটাক্ষ করছেন, তারা ক্ষোভও জানাচ্ছেন। তারা বলছেন যে ক্ষমতায় থাকা সত্ত্বেও দলের কর্মী খুন হচ্ছে, সারাদিন কেটে গেলেও এখনো পর্যন্ত পুলিশ আসল দোষীদের বা আসল অভিযুক্তদের গ্রেপ্তার করছে না। কেন করছে না সেই প্রশ্নও তারা তুলছেন। সব মিলিয়ে রুমেলা একজন গ্রেপ্তার শাসক দলের নেতার কর্মীর খুনের ঘটনায়, এবং একজনকে আটক করা হয়েছে। যিনি গ্রেপ্তার হয়েছেন তার স্থানীয়ভাবে পরিচয় বিজেপির কর্মী, যদিও বিজেপি প্রথম থেকে জানাচ্ছেন যে এটা পারিবারিক বিবাদ, রাজনৈতিক নয়, এবং এই ঘটনায় বিজেপি যুক্ত নয়। তবে যিনি একেবারে তৃণমূল শুরু থেকেই অভিযোগ করছিল যে এই ঘটনার নেপথ্যে বিজেপিরই হাত রয়েছে। প্রশান্ত মণ্ডল তিনি একজন বিজেপি কর্মী, যেমন এখনো পর্যন্ত পুলিশে তদন্তে উঠে আসছে। এনিবে আমাদের পরবর্তীতে নজর থাকবে যে তাকে জিজ্ঞাসাবাদ করে আর কি কি উঠে আসে। দেখুন, এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে, কিন্তু তার আগে শুনবো পরিবারের বক্তব্য, তারপর কি বলছে তৃণমূল, কি বলছে বিজেপি। ব্যাক টু ব্যাক। 6টা নাগাদ রেজাল্ট হওয়ার পরে ওরা সব দলবল এসে এখান থেকে সেই 6টা থেকে একদম রাত্রি 9টা সাড়ে 9টা পর্যন্ত গালাগালি করছে। আমি আমার ভাই এটা প্রতিবাদ করি যে কেন এইভাবে মা বোনদের গালাগালি করছো, কেন করছো। সেইগুলো অতর্কিত হামলা করে, প্রথমে আমাকে চাকু মারে, আমার হাতটা পুরো এখান থেকে কেটে ঝুলে গেছে,
আমার ভাই রেকর্ডটা চাইছি দোষীরা একদম কঠোর। গতকাল ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচন ছিল। সেই নির্বাচনে মানুষ গণতান্ত্রিকভাবে এবং শৃঙ্খলা মেনে ভোট দিচ্ছিলেন, কিন্তু আমরা দেখতে পেলাম সেই নির্বাচন ক্ষেত্রে দিব্যেন্দু অধিকারীর প্রবেশ এবং বিজেপি ছোড়া বোম্বিংয়ে পুরো এলাকা কেঁপে যাওয়া। তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিনের পর দিন বিজেপির দ্বারা আক্রান্ত হওয়ার প্রতিবাদে এবং আমাদের কর্মী বিষ্ণুপদ মণ্ডল যে নিহত হয়েছে তার প্রতিবাদে আজকে সারা নন্দীগ্রাম জুড়ে সমস্ত কিছু বন্ধ থাকবে তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য। তো এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কেউ যুক্ত নয়, এটা সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয় ছিল এবং দুজনই মদ্যপায়ী মাতাল অবস্থায় যা ঘটনা ঘটেছে। পুলিশ আছে, তদন্ত করুক আর কিভাবে কি ঘটনা ঘটেছে। নিশ্চিত ঘটনাটা দুর্ভাগ্যজনক, যেভাবে হয়ে থাকুক। আমরা চাইব যে আইনে আশ্রয়ের মধ্যে দিয়ে যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবার যাদের কথা বলবো 149টি পরিবার, তারা বলছিলেন আমাদের মাথা গোজার কোনো ঠাঁই নেই। কিন্তু তারা এই কথা কেন বলছিলেন জানেন? তার কারণ তারা বারবার আবাসের তালিকায় নাম তুলতে চেয়েও পারেননি, তাদের জোটেনি মাথা গোজার সেই ঠাঁই, আবাসের ঠাঁই। কিন্তু মুশকিল আসান হলো দিদিকে বলো নাম্বার, দিদিকে বলতে যোগাযোগ করেই মুশকিল আসান। 149টি পরিবার তারা অবশেষে আবাসের ঘর পেলেন। আরো বিস্তারিত জানি কিভাবে গোটাটা সম্পূর্ণ হলো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো রুমেরা, এই হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলবিল পঞ্চায়েত সহ বিস্তীর্ণ এলাকার বহু পরিবার যারা আবাসের ঘরের আবেদন করেছে, পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তারা আবেদন করেছে, কিন্তু তাদের এই আবাসের ঘর পাওয়ার যোগ্য থাকা সত্ত্বেও তারা কিন্তু আবাসের ঘর পায়নি। এরপর তারা দিদিকে বলো যে নাম্বার, সেই নাম্বারে ফোন করে এবং তারা যোগাযোগ করে, কিন্তু তখনই কিন্তু সমস্যার সমাধান হয় এবং তারপরেই সরকারি আধিকারিকরা তাদের বাড়িতে এসে সেখানে সার্ভে করে এবং তাদের লিস্টে নাম উঠে আসে এবং 149টি এরকম যে পরিবার, সেই পরিবারের নাম কিন্তু এই লিস্টে উঠে এসেছে এবং স্বভাবতই যে কারণে কিন্তু একদিকে যেমন একটা খুশির বাতাবরণ তৈরি হয়েছে হিঙ্গলগঞ্জ ব্লক জুড়ে এবং অন্যদিকে এই যে দিদিকে বলো যে মুখ্যমন্ত্রীকে কিন্তু তারা ধন্যবাদ দিতে কিন্তু কুণ্ঠাবোধ করছে না। তার কারণ এই নাম্বারে একবার ফোন করেই কিন্তু তাদের মুশকিল আসান হয়ে গেছে এবং তাদের এটাও দাবি যে যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে তারা যেন এই দিদিকে বলো নাম্বারে ফোন করে, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হবে। এক কথায় বলতে গেলে হিঙ্গলগঞ্জ জুড়ে এখন খুশির হাওয়া, যাদের যেসব পরিবারের বাড়ি ছিল না তারা বাড়ি পেয়েছে, যথেষ্ট খুশির হাওয়া এবং যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দিদিকে বলো যে নাম্বার, সেই নাম্বার। যাদের মাথা গোজার ঠাঁই ছিল না, দিদিকে বলতে যোগাযোগ করে তারা ঠাঁই পেয়ে গেলেন। যায়, বিডিও যায়, পঞ্চায়েতে যায়, পেপারের ঘর, এই ঘরে আমি থাকি জলপরে। তারপর দিদিকে নাম্বার হেডলাইনে ফোন করলাম, করার পরে আমার লিস্টিতে এখন নাম এসেছে, দিদিকে ধন্যবাদ জানাই। আগে অনেক জায়গায় গিয়েছি, তার জন্য আমরা কোনো জায়গায় কেউ আমাদের করেনি। এখন এই যে নূতন দাঁড়িয়েছে সেই বললো দিদির নাম্বারে দিয়েছে, এই দিদির নাম্বারে আমরা ফোন করে, তাই দিদি আমাদের ওই বিডোতে লোক পাঠিয়ে দিয়েছিল। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ যাদের প্রকৃত বিপিএল তালিকাভুক্ত হওয়ার কথা ছিল, অথচ কোনো প্রকারে সেটা হয়নি, কিন্তু তাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রীর যোগাযোগ করে বা দিদিকে বলে যোগাযোগ করে তারা ঘরে পেয়েছে। এবং শুধু আমার এলাকায় সান্ডেলবিলের 4 নম্বর সান্ডেলবিল না, টোটাল হিঙ্গলগঞ্জ ব্লকে এই দিদিকে বলে সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করে 149 জন মানুষকে এবার আমরা গড় দিতে সক্ষম হয়েছি। দেখুন, সবসময় সব খবর তো সত্যি, যেখানে এই হিঙ্গলগঞ্জের মতো যেখানে যারা যোগ্য তাদের স্বার্থ রক্ষা হলো, তারা ঘর পেলেন, এরকম খবর তো সবসময় আমরা দেখাতে পারি না, যেমন পাচ্ছি না এক্ষেত্রে। কেন বলছি? তার কারণ হুগলির একটা বিস্তীর্ণ অংশ যেখানে সজলধারা প্রকল্পের জলের লাইন বসে পঞ্চায়েত ভোটের আগে, কিন্তু 2 বছর হয়ে গেলেও সেই জলের লাইন, সেই কল, তাতে জল আসে না। ফলত তারকেশ্বরের মুক্তারপুর সহ একাধিক অঞ্চল সেই জল কষ্টে এই মুহূর্তে রয়েছে।
সেখানকার মানুষদের একবার বক্তব্য শুনুন, তারপর যাই আমাদের প্রতিনিধির কাছে। কল আছে, জল নেই, এখানে জলের একটু সমস্যা। অনেকদিন ধরে ভোটের আগে থেকেই কল লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু ভোট দেওয়ার পরেও এখন অবধি আমাদের জল পাচ্ছি না। কলে কতদিন ধরে দিদি? 2 বছর ধরে। কলের খুবই খারাপ অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সমস্যা আমাদের বাড়িতে। যখনই আসছে সার্ভে করে যাচ্ছে, সবই করে যাচ্ছে, কিন্তু জল আর আসছে না। নানান জায়গায় কাজ হচ্ছে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই জল এসে যাচ্ছে, কিন্তু এখানে সমস্যাটা কি আমাদেরকে জানার যে আপনাদের এই সমস্যা, ওই জন্য আপনাদের জল দিতে পারছি না আমরা। পঞ্চায়েত থেকে করে দিয়ে গেছে, সেই টিউবওয়েল থেকে দূর থেকে বৃষ্টি হলে ভিজে ভিজে আনতে হয়, জল করে বাচ্চা নিয়ে জল আনতে যেতে হয়, কিছু করার নেই। কথা বলবো, রানা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, এই যে সজলধারা প্রকল্পের যে জলের লাইন, এই কাজগুলো করতেও তো কারি টাকা খরচ হয়, তাহলে টাকা খরচ করে কাজ হচ্ছে, পাইপলাইন বসছে, কিন্তু যার জন্য এই পাইপলাইন বসা অর্থাৎ সাধারণ মানুষের জলকষ্ট দূর করা, সেটা তো হচ্ছে না। 2 বছর হয়ে গেল, তাও সমস্যাকে কি অ্যাড্রেস করা সম্ভব হয়েছে? একদমই তাই। দেখো তোমার রুমেলা, তারকেশ্বর ব্লকের তালপুর গ্রাম পঞ্চায়েতে মুক্তারপুর ও গোলপাতা এই বিভিন্ন এলাকায় প্রায় 60 থেকে 70টির উপর, তার থেকে বেশি পরিবার, তারা কিন্তু 3 বছর আগে তাদের মানে পঞ্চায়েত তাদের যে গ্রামে ওই নলবাহিত জল অর্থাৎ সজলধারা যে প্রকল্পে জলের লাইন করে দিয়েছিল, ট্যাপ মানে কলও বসানো হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে এই 2.5 থেকে 3 বছর ধরে তারা কিন্তু জল পাচ্ছে না। সেই সমস্ত ট্যাপ কলে মরচে পড়ে গেছে। তো এলাকার মানুষজন একটি কলের উপরই কিন্তু ভরসা করে তারা মানে পানীয় জল পান করছে। সমস্ত তাদের দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম তারা একটা কলের উপর ভরসা করে করছে। আর এ নিয়ে কিন্তু রাজনীতির শিকার হয়েছে এই যে বিস্তীর্ণ যে এলাকার মানুষজন। তাদের অভিযোগ হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে যখন পাইপলাইন হয়েছিল, ঠিক পঞ্চায়েত ভোটের সময় তাদের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল যে খুব তাড়াতাড়ি কিন্তু জলের সমস্যা মিটবে, বাড়ি বাড়ি জল পাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে যেটা অভিযোগ করছে যে ওই যে দুটো পার্ট 105 ও 106 নম্বর যে বুথ দুটিতে, সেখানে তৃণমূল পরিচালিত যে ছিল সদস্য, মানে তিনি মানে নির্বাচনে পরাজিত হওয়ার পর সেই দুটি সিপিএম তোমার দখল করেছে। ফলে এইখানেই গ্রামের মানুষের প্রশ্ন যে মানুষ ভোট দেয় তাদের স্বাচ্ছন্দ্যভাবে তাদের জীবন ধারণ করার জন্য, কিন্তু সেখানে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানোতর। শুনুন বক্তব্য। এটা নিয়ে আমরা বারংবার পঞ্চায়েতে দরবার করেছি, আমাদের পঞ্চায়েত মেম্বাররা তারা বলেছে শুধু যারা প্রধান উপপ্রধান আছেন বা আধিকারিক যারা আছেন, হ্যাঁ ঠিক আছে এটা হয়ে যাবে একটা মানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই দীর্ঘ টালবাহানা এটা চালিয়ে আসছে। হ্যাঁ, এটা তো ঠিক কথাই যে যেহেতু আমরা মানে সরকারের ক্ষমতায় আছে তৃণমূল সরকার, তাকে হারিয়ে যেহেতু সিপিএম ক্ষমতায় আসছে, এটা তো একটা বড় কারণ হতেই পারে যে তার জন্য। তাছাড়া তো শুধু 105 নয়, এই জলটা কেবলমাত্র শুধু পানীয় জল হিসাবে ব্যবহার করা, রান্নার কাজের জন্য ব্যবহার করা। সেখানে দেখা যাচ্ছে কেউ চাষের জমিতে জল দিচ্ছে পাইপ দিয়ে, কেউ রিজার্ভারে টুলু পাম্পের মাধ্যম দিয়ে জল তুলে নিচ্ছে। সেই কারণে কিছু মানুষের কাছে জল পৌঁছচ্ছে না। এগুলো সেই এলাকার মানুষেরও দেখা দরকার, তাদেরও সচেতন হওয়া দরকার, প্রতিবেশীকে বলা দরকার যে তোমরা এই জিনিসটা করছো, তাহলে আমাদের কাছে জল গিয়ে পৌঁছচ্ছে না। কিন্তু এগুলো আমাদের একদম পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেওয়া আছে যে কেউ যদি এই রকম কাজ করে তাদেরকে এফআইআর পর্যন্ত হবে। নোটিশ ছাড়াই তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে জমি অধিগ্রহণ, আর তারপরেই জমি হারাদের বিক্ষোভ। জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ। কোথায় দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর, সঙ্গে থাকুন। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বিরতির আগে আপনাদের বলছিলাম যেখানে জমি হারারা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, কোথায় হচ্ছে 12 নম্বর জাতীয় সড়কে। তার কারণ বিনা নোটিশে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়, জমি অধিগ্রহণ করে নেওয়া হয়। জমি হারারা তারা কি বলছেন শোনাবো অবশ্যই, কিন্তু তার আগে যাই, জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল,
একদম দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখবো, 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাধা, অর্থাৎ যারা ভূমিহারা রয়েছেন তাদের দাবি যে কোনো নোটিশ ছাড়াই তাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করছে এবং সেই জমি অধিগ্রহণ করে সেখানে কাজ শুরু করেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ফলে আজকে যখন কাজ করছিলেন একেবারে আমডাঙ্গার মাসুন্ডা এলাকায়, সেখানে তখন এই ভূমিহারারা গিয়ে দেখে যে সেখানে রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে। ফলে তারা প্রথমে বাধা দেয়, কিন্তু তারপরেও তারা কাজ করছিল। খবর পেয়ে আমডাঙ্গার বিডিও ঘটনাস্থলে যায়, আমডাঙ্গার থানার পুলিশ সেখানে যায়, কিন্তু সবাইকে ধরে, অর্থাৎ বিডিও পুলিশ সবাইকে আটকে রেখে বিক্ষোভ দেখা। তাদের একটাই দাবি 2013 সালের আইনে তাদেরকে জমি অধিগ্রহণ করতে হবে এবং সেই 2013 আইনেই তাদের জমির ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু এই নিয়ে একাধিকবার কিন্তু সরকার পক্ষের সঙ্গে তারা, এই জাতীয় সড়ক কর্তৃপক্ষ তারা বসাবসি করেছে, কিন্তু কোনো সমাধান সূত্র হয়নি। আজকের হঠাৎ কোনো নোটিশ ছাড়াই সেই সম্প্রসারণের কাজ করতে গেছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ, তখনই এলাকার মানুষজন বাধা দেয়। তাদের একটাই দাবি 2013 সালের আইনেই তাদের জমি দিতে হবে, টাকা ক্ষতিপূরণ দিতে হবে, না দিলে তারা কোনো রকমভাবে সম্প্রসারণের কাজ করতে দেবে না। ফলে যে কোনো বাধার সম্মুখীন তারা হবেন এবং এটাও বলেন, আমার 15 শতক জায়গা আর বিল্ডিংটা আছে অন্তত 25 লাখ টাকা দাম, আমাকে দিয়েছে 17,000 টাকা। হ্যাঁ, যে মাসে আগের দিন এসেছিল আমি কাজ করতে দিইনি। আজকে কি বলবো? হ্যাঁ, এবারে আজকে ওনারা কি বলছে, আপনি আমার কাছে আসেন, এই কাছে যান, ওইখানে যান, আমার জায়গা দেবো, আমি লোকের কাছে যাবো কেন? আমি তো জায়গা নিজে ইচ্ছা মতো দিচ্ছি না। কাজ আটকে দিয়েছে? হ্যাঁ, কাজ আমরা আটকে দিয়েছি। আমরা চাইছি, আমরা গরিব মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ, আমাদের জায়গা যদি আমাদের জায়গাটা নেয়, অনেকটা করে জায়গা যাচ্ছে। এবার 13 সালের আমলেরটা যদি দেয় তাহলে আমরা জায়গা আমরা আপোষেই দিয়ে দেব। 13 সালের আইনের টাকা না দিলে আমরা প্রতিবাদ করব। ড্রেন তৈরিতে বাধা দিচ্ছেন পঞ্চায়েত প্রধান এবং সেই কারণে গাইঘাটায় ব্যাপক বিক্ষোভ। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি ড্রেন তৈরিতে বাধা দিচ্ছেন আর তার ফলে বিক্ষোভ দেখানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে। কি চলছে সেখানে আমাদের প্রতিনিধি আরো ডিটেলে জানাবেন গাইঘাটার পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ। দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রেখে যে উত্তর 24 পরগনার গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচড়াতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তার এলাকাতেই একটি ড্রেন হচ্ছিল এবং এই ফুলসরা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই ড্রেনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে আজ দুপুরবেলায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে তারা পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়ে প্রাথমিকভাবে বিক্ষোভ দেখাতে থাকে। পরবর্তীতে পঞ্চায়েত অফিসে তালা দেওয়ার চেষ্টা করে, পরবর্তীতে বিজেপির যে সমস্ত জনপ্রতিনিধিরা ছিল তারা বাধা দেয় এবং এই ব্যাপারে যথেষ্ট রকম উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করতে থাকে যে বিজেপির পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জায়গায় পঞ্চায়েত সদস্য আছে সে সমস্ত জায়গায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়, উন্নয়নমূলক কাজ দেখলেই তিনি বাধা দিচ্ছেন, সেই অভিযোগ তোলেন। পরবর্তীতে সেই উত্তেজনা ছড়ায় ব্যাপক আকারে, সেই ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। প্রাথমিকভাবে গাইঘাটা থানার পুলিশ আশ্বস্ত করবার পরেই ঘটনা নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে বিজেপির পঞ্চায়েত প্রধান কিন্তু দাবি করেছেন যে ওই বিষয়ে অর্থাৎ ড্রেন তৈরি নিয়ে একটি লিখিত অভিযোগ তারা পেয়েছিল। আজকে পরিদর্শনের পরে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যে ওই কাজটা হবে কিনা, কিন্তু তার আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ করা হয় এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে যে অন্যায়ভাবে তিনি ড্রেনের কাজ বন্ধ করেছেন সেই অভিযোগকে অস্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই ধরনের অভিযোগ একদম ভিত্তিহীন। রুমেলা, আমি ড্রেন করছিলাম, একজন অবজেকশন করছিল, সেই অবজেকশন হয়েও আমার কাজ হয়ে গেছে। প্রধান ম্যাডাম রাত 9:30টার সময় কন্ট্রাক্টরকে ফোন করে বারণ করেছে যে ওই কাজ তুমি করবে না। এবার প্রধান ম্যাডাম কিসের জন্য বারণ করলো যে এই কাজ করা যাবে না সেইটা আমাকে লিখিত দিতে হবে। আর উনি বলেছেন পাড়ার মানুষ, গ্রামের মানুষ সবাই ওনাকে লিখিত পিটিশন জমা দিয়েছে, সেটাও আমাকে দিতে হবে, তারপর আমি এখানে। শনিবারে কন্ট্রাক্টর ড্রেনটা খোঁড়া শুরু করে, আমাকে কন্ট্রাক্টর ফোন করেছে, দিদি এখানে একটু ঝামেলা হচ্ছে আসেন। আমার হাজবেন্ডকে আমি পাঠাই, মেম্বারের হাজবেন্ড বাজে ভাষায় একদম সে মার্ডার করে দেবো, এখানে পুঁতে দেবো, তাকে গালাগালি দেয়। আমি তখন কন্ট্রাক্টরকে বলি দাদা এই কাজটা একটা দিন বন্ধ রাখেন, সোমবারের দিন অফিস খুলবে, ইঞ্জিনিয়ার সাহেব আসবে, ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে ইন্সপেকশন করে কোথার থেকে কি সমস্যা হচ্ছে আমরা দেখে তারপরে কাজ। ওনার দলের লোক বিজেপি এক কর্মী কমপ্লেন করে গেছে রাস্তাটা বন্ধ করা হোক, যেহেতু দলের লোক সেই জন্য কাজটা কন্ট্রাক্টরকে রাত 9:30টার সময় কিছু না জেনে না দেখে বন্ধ করতে বলা হয় কাজটাকে। ওনারা প্রতিনিয়ত আমাদের তৃণমূলের কর্মীরা যেখানে যেখানে কাজ করছে সেখানেই কাজ বন্ধ করার চেষ্টা করছে। আমাদের কাজগুলো কোনোটা 1 বছর হয়ে গেছে কমপ্লিট হয়নি, কোনোটা কালকে হচ্ছে আবার বন্ধ থাকছে, এরকমই হচ্ছে। ওরা চায় না অঞ্চলের উন্নয়ন হোক। আসলে এবার নজর রাখি কোচবিহারের মাথাভাঙায়, সেখানে শিউলি নদীর ওপর সেতু, লোহার সেতু।
কিন্তু সেই লোহার সেতুর একেবারে ভগ্ন দশা, ভেঙে পড়ছে সেতুর একাংশ। কেন? তার কারণ লোহার সেতুতে জং ধরেছে, কিন্তু তারপরেও চলছে ঝুঁকির পারাপার। বারবার জানানো হলেও না, কোনো সুরাহা হয়নি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাজেশ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, এ তো জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার, কিন্তু কেন হবে এই সিচুয়েশন? কেন এই সেতুর জং ধরা, মরচে ধরা যে ছবিটা প্রশাসনের নজরে আসছে না? দেখো, মাথাভাঙা 1 ব্লকের বুড়াবুড়ি গ্রামে শিউলি নদীর উপর নির্মিত এই শিউলু সেতু কিন্তু দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বর্তমান সেতুর যে রেলিং, সেই রেলিং ভেঙে পড়ছে, পাশাপাশি ক্ষয়ে গিয়ে যে লৌহ সেতুর খুঁটি সেগুলোও কিন্তু ভেঙে পড়ছে, যার ফলে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। এবং তাদের দাবি যে অতি দ্রুত যেন প্রশাসন উদ্যোগ গ্রহণ করে, কারণ দীর্ঘদিন ধরে এই সেতুটি বেহাল অবস্থায় রয়েছে। অবিলম্বে যদি সেতুটি সংস্কার করা না হয় তাহলে যে কোনো মুহূর্তে বড় এক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন যেটা জানিয়েছেন যে তারা ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন এবং আগামী অর্থবর্ষেই দ্রুত এই সেতুটি সংস্কারের কাজ শুরু হবে। স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, প্রশাসন যেন নজর দেন এবং দ্রুত যেন এই সেতুটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করে। রুমেলা, বেশ, ঘাটালের ছবি দেখাবো। দেখুন, শীত আসছে, এই শীতের সময় সাধারণত মানুষ বিনোদনের খোঁজে কোথাও পিকনিকে যান, কোনো পার্কে যান, ঘুরতে। ঘাটালে যে ছবি আমরা দেখছি, ইকো ট্যুরিজম পার্ক, যা তৈরি হয়েছিল বাম আমলে, কিন্তু একেবারেই রক্ষণাবেক্ষণের অভাবে সেই ইকো ট্যুরিজম পার্কের আগাছায় ভরা অবস্থা। সেই ইকো ট্যুরিজম পার্ক একেবারেই আর ইকো ফ্রেন্ডলি নেই, তাই খুব স্বাভাবিকভাবেই ঘাটালবাসীর মনটা খারাপ এই শীতের সময়। প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, বাম আমলে তৈরি হওয়া একটা ইকো ট্যুরিজম পার্ক, যেই পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে 4 জন কর্মী রয়েছেন, যেই পার্ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতি, তাও কেন সাধারণ মানুষকে মুখ বেজার করে থাকতে হবে? কেউ কিছুই করে না এই পার্কের সৌন্দর্যায়নের জন্য? একদমই, দেখো জুমেলা, সেই প্রশ্নে উঠছে। ঘাটাল ইকো ট্যুরিজম পার্ক শুধু ঘাটাল নয়, ঘাটাল মহকুমার মধ্যে এক কথায় বলা যায় ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে কোনো পার্ক নেই। এই জায়গায় ঘাটালের একদম পৌর এলাকার সংলগ্ন এই পার্ক, যে পার্কে ঘিরে কিন্তু উন্মাদনা রয়েছে। পর্যটকরা প্রচুর ভিড় করেন সামনেই বড়দিন। এই বড়দিনের আগেই কিন্তু দেখা যাচ্ছে যে ইকো ট্যুরিজম পার্কে সেখানে কিন্তু আগাছায় ভরে রয়েছে, আবর্জনায় ভরে রয়েছে। শুধু তাই নয়, বোটিং এর যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাও কিন্তু এখন সম্পূর্ণভাবে বেহাল হয়ে রয়েছে, অর্থাৎ বোটিং বন্ধ হয়ে রয়েছে, যার ফলে চরম সমস্যায় পড়েছেন পর্যটকরা। তারা দাবি করছেন যে 10 টাকার যে টিকিট কেটে পার্কে ঢোকার জন্য ঢুকতে হয়, তার ফলে তারা কিন্তু এই জায়গায় কিছুই দেখতে পাচ্ছেন না বা কিছুই উপভোগ করতে পারছেন না। এই নিয়ে কিন্তু তারা সবল হয়েছেন, কিন্তু ঘাটাল পঞ্চায়েত সমিতি রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকলেও তারা কিন্তু সেই দায়িত্ব পালন করেনি। এখন দেখার, এই বড়দিনের আগে ঘাটাল পঞ্চায়েত সমিতি ঘাটাল ইকো ট্যুরিজম পার্কে কিভাবে সাজিয়ে তোলে বা পর্যটকদের মন কিভাবে জয় করতে পারে। 10 টাকা করে টিকিট নিচ্ছে, আর এখানে তেমন কিছুই নেই। বনের ভাতারে ভর্তি, বাচ্চারা কেউ খেলাধুলো করতে পারছে না। সামনে 25শে ডিসেম্বর আসছে, যদি ভালো পরিষ্কার করা হয় তাহলে ভালো হয়। পার্কে বন জঙ্গলে ভর্তি, একটু পার্কটা পরিষ্কার করলে ভালো হয়। পিকনিক করার মতো পরিবেশ আছে, কিন্তু একটু পরিষ্কার হলে ভালো লাগবে দেখতে। পঞ্চায়েত সমিতি তো এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে। আগে তো অনেক পর্যটক আসতো, এখন কিরকম আসে? এখন কম আসে না, নতুন করে কিছু হয়নি। দন্নার কাছে কিছু কিছু ঢালাই করে দিচ্ছে, আর কিছু নতুন করে কিছু হয়নি। অভিযোগটা অনেকটাই সত্য। আমরা দীর্ঘ কয়েক বছর ধরেই লেগে আছি, কোনোভাবেই অর্থ বরাদ্দ হচ্ছে না। যদি না অর্থ বরাদ্দ হয় এই পার্টির ভগ্নপ্রায় অবস্থা আমরা কোনো মতেই ভালো অবস্থায় নিয়ে যেতে পারছি না। আগাছা হয়ে আছে চারদিকে, এটা ভিত্তিহীন। আমরা বড়দিনের আগেই এটা পরিষ্কার করে দিই প্রত্যেক বছরই। বড়দিনের আগে এই পার্কটা একেবারে পর্যটকদের উপযোগী আমরা করে দেব। আর এদিকে দেখুন, নদীর মাটি কেটেই চলছে নদীর বাঁধ মেরামতি। পরশুরার ঘটনা, এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা যে পদ্ধতিতে বাঁধ মেরামতি চলছে তাতে আপত্তি জানিয়েছেন। কেন নদীর মাটি কেটে নদীর বাঁধ তৈরি হবে, প্রশ্ন তুলেছেন তারা। প্রশ্নের উত্তর খুঁজি, আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ,
দেখো রুমেলা, তুমি জানো গত সেপ্টেম্বরে ডিভিসি ছাড়া জলে কিন্তু আরামবাগ মহকুমা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তখনই সোদপুরের পুরসুরার সোদপুরের রাউতারা এলাকায় সিঙ্গার খালের জলের তোড়ে সিঙ্গার খালের বাঁধ ভেঙে যায়। তখন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। সেই বাঁধ নির্মাণের কাজই বর্তমানে মহকুমা সেচ দপ্তরের তরফে সেই কাজ শুরু করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে নদীর পাড় ঘেঁষে মাটি তোলা হচ্ছে, জেসিপি দিয়ে মাটি কেটে নিয়ে সে নদীর পাড় ঘেঁষে মাটি তুলেই কিন্তু বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতেই আশঙ্কা করছেন সাধারণ মানুষ যে ওই পাড়ে খালের পাড়ে যে সকল বাড়ি রয়েছে তারা আশঙ্কা করছেন যে এখন নদীতে জল নেই সেটা ঠিকই, কিন্তু যখন জল বাড়বে পাড় তো আলগা হয়ে যাচ্ছে মাটি কেটে নেওয়ার ফলে, এর ফলে যখন জলের তোড় বাড়বে তখন কিন্তু ধস নেওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এ নিয়েই তারা প্রশ্ন তুলেছেন। যদিও এই বিষয়ে প্রশাসনের যেটা দাবি, পুরসুরা যে ব্লক প্রশাসন দাবি করেছে যে এ বিষয়ে সেচ দপ্তরকে জানানো হয়েছে যাতে ওই জায়গা থেকে মাটি কাটা না হয়, সে ব্যাপারে তারা পদক্ষেপ নিতে চলেছে। এটুকুই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যদিও স্থানীয় মানুষের আশঙ্কা এভাবে যদি জানানো হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে, তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনি। লিগালি হচ্ছে কি আনলিগালি হচ্ছে কেউ বুঝতেই পারছে না, কে কন্ট্রাক্টর নিচ্ছে আমরা বুঝতেই পারছি না। পাড়ার লোক অসুবিধা এরিয়া আছে, এখানে যাতায়াতের খুব অসুবিধা, চাষের জিনিস চাষের মালপত্র নিয়ে যাওয়ার অসুবিধে। তারপর এলাকা পাশে আবার বাড়ি আছে, পরবর্তী যদি বন্যা হয় বাড়ি আবার ধস নিতে পারে, তো এই জন্যই আমাদের একটু আপত্তি আছে। তারপরে যে গর্তটা হচ্ছে 30 থেকে 40 ফুট গর্ত হচ্ছে, আর যে কন্ট্রাক্টর নিয়েছে আমাদের চাষিদের এলাকা চাষি এলাকায় চাষিদের সঙ্গে কথা বলা উচিত ছিল। ধস তো নিবেই, আগামী দিনে নিতে পারে, না নেওয়ার কিছু নেই। যা গর্ত খুলছে সে ধস নিতেই পারে। বাঁধরা বেআইনি ভাবে বেঁধেছে, বাঁধরা কিন্তু ধস যে কোনো মুহূর্তে যা জলের চাপ হয়েছে বাঁধ ভেঙে যাবে, কিন্তু সাঁকোভাবে একটা দিয়ারও ব্যবস্থা করে না, মানে নিজেদের মতন কাজ করে চলে বেরিয়ে যাচ্ছে, যেখান থেকে সেখান থেকে মাটি তুলে নিচ্ছে আর নিচ্ছে। মানুষের আশঙ্কা ঠিকই আছে, যেহেতু ইরিগেশন দপ্তর থেকে ওই কাজগুলো টেন্ডার হয়েছে, কারা করছে বা কে কন্ট্রাক্টর সেটাও আমার জানা নেই। তো আমি কালকেই বিষয়টা শুনেছি, ওখানের কিছু মানুষ আমার কাছেও জানিয়েছিল, তো সেই মতো আমি বিডিও সাহেবকেও জানিয়েছিলাম। বিডিও আর এদিকে পুরুলিয়ায় আবর্জনায় কর, আবর্জনা সংগ্রহে মাসে 30 থেকে 50 টাকা কর পুরুলিয়া শহরে। আপনারা জানবেন যে পুরুলিয়া শহরে 23 নম্বর ওয়ার্ডে সেখানে আবর্জনা কর কেন বসানো হয়েছে, আমাদের প্রতিনিধি জানাবেন ডিটেলে। ইন্দ্র মণ্ডল রয়েছেন সঙ্গে। দেখো রুমেলা, 23টি ওয়ার্ড পুরুলিয়া পৌরসভার এবং 23টি ওয়ার্ডেই প্রায় বছর কয়েক আগের থেকেই শুরু হয়ে গেছে মিশন নির্মল বাংলা প্রকল্পের বাড়ি বাড়ি একেবারেই আবর্জনা সংগ্রহ করা হয় এবং এই আবর্জনা সংগ্রহের জন্য এবার থেকে কর দিতে হবে পৌর বাসিন্দাদের এবং বাড়ি পিছু 30 টাকা করে দিতে হবে এবং ব্যবসায়ী ক্ষেত্রে 50 টাকা দিতে হবে। এই বিজ্ঞপ্তি জারি করেছে পুরুলিয়া পৌরসভা এবং ইতিমধ্যেই পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে যে যারা এই আবর্জনা সংগ্রহের জন্য যায় তাদের জন্য দিতে হবে 30 টাকা করে এবং এই পুরুলিয়া পৌরসভার যে 23টি ওয়ার্ড রয়েছে এই 23টি ওয়ার্ডের আবর্জনা পরিষ্কারের জন্য প্রায় 1000 একেবারেই সাফাই কর্মী রয়েছে। তার মধ্যে রয়েছে নির্মল একেবারেই বাংলার বেশ কিছু কর্মী রয়েছে যারা বাড়ি বাড়ি। আমরা কি ললিপপ খাবো? না না, একথা আমি বলছি না, একথা আজ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গ অবশ্যই বাংলাদেশের তরফ থেকে আমরা দেখেছিলাম যে সেনা কর্তা তিনি যে হুঁশিয়ারি দিয়েছিলেন 4 দিনের মধ্যে, আগামী 4 দিনের মধ্যে কলকাতা দখল করব, আর সেই হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি এবার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন আমরা কি ললিপপ খাবো? তার পাশাপাশি ওপার বাংলায় সংখ্যালঘুদের আক্রমণের ক্ষেত্রেও কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চার দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সেই ভিডিও, সেই হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি আমরা দিতে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বাংলাদেশে অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের মিছিল থেকে যে আজব হুঁশিয়ারি এসেছিল তাতে কি বলেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং কি বলেছিলেন প্রাক্তন সেনা কর্তা।
বলছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ছেড়ে কথা বললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। ওপার বাংলায় উদ্বেগজনক পরিস্থিতি, আর ওপার বাংলায় উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই ঢাকায় পৌঁছে গিয়েছেন নয়াদিল্লির দূত। আজ দুপুরে বিদেশ সচিব, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে ওপার বাংলার বিদেশ সচিবের বৈঠক হয়। তারপরই আজ সন্ধ্যায় আমাদের যে বৈঠকের দিকে নজর ছিল, সেখানে মোহাম্মদ ইউনূসের সঙ্গে, তদারকি সরকারের সঙ্গে বিদেশ সচিবের এই বৈঠক, এবং সেই বৈঠকের এখনো পর্যন্ত কি আপডেট জানাবেন সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছেন সহকর্মী মৈত্রী ভট্টাচার্য। মৈত্রী, রুমেলা, দেখো আজকের বিক্রম মিশ্রির ঢাকায় যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং বিক্রম মিশ্রি মোট তিনটি বৈঠক করেন, যার প্রথম বৈঠক যেমনটা তুমি বললে বিদেশ সচিব, অর্থাৎ তার বিদেশ সচিবের কাউন্টার পার্ট তার সাথে তিনি দেখা করেন। তারপরে তাদের ফরেন অ্যাফেয়ার্স এর অ্যাডভাইজার তৌহিদ হোসেন, তার সঙ্গে দেখা করেন এবং শেষ বৈঠক তিনি করেন একেবারে মোহাম্মদ ইউনূসের সঙ্গে, যিনি তদারকি সরকারের চিফ অ্যাডভাইজার। মূলত ভারতের তরফ থেকে বিভিন্ন বিষয় নিয়ে মিউচুয়াল কোঅপারেশনের বিষয়ে যেরকম কথা বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গেই ভারতের কি অবস্থান এই মুহূর্তে বাংলাদেশের হিন্দু সহ অন্যান্য যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে ভারত তার অবস্থান একেবারে ঢাকার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা যেটা বাংলাদেশ সরকারের তরফ থেকে জানতে পারছি, তাদের সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে যেভাবে শেখ হাসিনা ভারতের মাটিতে থেকে বা ভারতে থেকে তিনি যেরকম মন্তব্য করছেন, যে উস্কানিমূলক মন্তব্য করছেন, সেটা বাংলাদেশের জন্য অস্বস্তিকর। যদিও এই বিষয়ে ভারতের তরফ থেকে আলাদা কোনো বক্তব্য রাখা হয়নি, কিন্তু বাংলাদেশ যে হাসিনার বারবার এই বিবৃতি দেওয়াটা ভালোভাবে দেখছে না বাংলাদেশের তদারকি সরকার, সেটা জানানো হয়েছে বলে বাংলাদেশের তরফ থেকে এই বৈঠকের পরে একটি বিবৃতিতে জানানো হয়েছে তাদের। তবু এখনো সংযমী আমাদের দেশ এবং পড়শি রাজ্যকে বার্তা দেওয়া হচ্ছে, পড়শি দেশকে বার্তা দেওয়া হচ্ছে, শুধরে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে। এখনো ভারতের তরফ থেকে সৌহার্দ্যের বার্তা পৌঁছানো হচ্ছে বাংলাদেশকে। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. A constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. মুর্শিদাবাদে সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে দুর্ঘটনা, বিস্ফোরণ এবং তারপর 3 জনের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক একজন মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি। কিন্তু কি কারণে সেখানে বোমা বাঁধা হচ্ছিল, আসুন জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব,
দেখো, সাগরপাড়া থানার যে খয়েরতলা এলাকায় সেখানে মামুন মোল্লা বাড়িতে সেখানেই বোমা বাঁধার কাজ চলছিল এবং সেই বোমা বিস্ফোরণে 3 জনেরই মৃত্যু হয় এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাকা বাড়ির ছাদ পর্যন্ত ভেঙে যায় এবং যে সিঁড়ি ঘরের টিনের চালা সে কিন্তু সেই টিন তোমার উড়ে গিয়ে গাছের মধ্যে গিয়ে লেগে যায়। এবং এলাকাবাসীদের অভিযোগ যে এই যে 3 জন মারা গিয়েছে এরা কিন্তু সীমান্তে পাচারের কাজে যুক্ত এবং যেহেতু এই মাত্র শীত পড়েছে এবং কুয়াশার সুযোগ নিয়ে সেই পাচারের কাজে ব্যবহার করার জন্যই এই বোমাগুলো বাঁধা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক ধারণায় এবং এলাকার মানুষেরও অভিযোগ। এবং শুধু তাই নয়, এই মামুন মোল্লা এবং যে আরও 2 জন মারা গিয়েছে এরা মাদক কেসে কিছুদিন আগেই জেল খেটে এসেছে, জামিন পেয়ে বাড়ি ফিরে এসেছে এবং পার্শ্ববর্তী তাদেরই একটি দলের সঙ্গে বেশ গন্ডগোল হয়েছিল, সংঘর্ষ হয় এবং সেই ঘটনার ক্ষেত্রে রাখবো এবার বাঁকুড়ার দিকে, কারণ সেখানে অবাধে বালি পাচার আর ক্যামেরায় সেই বালি পাচারের ছবি ধরা পড়ল। আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, এই বালি পাচার ঘিরে ইতিমধ্যেই শাসন বিরোধী তরজা শুরু হয়ে গিয়েছে, কিন্তু কিভাবে এই বালি পাচার হচ্ছে, কারা করছে? দেখো, একাংশের দুষ্কৃতী এই বালি পাচার করছে এবং এই বালি পাচারের খবর কিন্তু গতকালও আমরা করেছিলাম। যেভাবে নদীর পথে এই যে শিলাপতি নদী, শিমলাপালের পদ্ধতি যে বয়ে চলেছে, শিলাপতি নদীতে অবৈধ এবং অবৈজ্ঞানিকভাবে বালি পাচারের ফলেই কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হচ্ছিল এবং সে কারণেই কিন্তু গ্রামের রাস্তা সেটাও কিন্তু বিলীন হয়ে যাচ্ছিল নদীগর্ভে। এবং সেটা যে সত্যি সেটা কিন্তু ধরা পড়ছে এই যে কুসুমটিকরি এবং যে গোটকাঁয়ালি যে গ্রামের মাঝখানের যে নদীপথ, সেই নদীপথের যে রাস্তা, সেই নদীপথের যে নদীগর্ভ, সেখানে কিন্তু মাটির অংশ তুলে দিয়ে সেই যে ভালো বালি, সেই বালিকে কিন্তু পাচার করা হচ্ছে। রাতের অন্ধকারে নয়, একদম প্রকাশ্য দিবালোকে এই পাচার চলছে এবং সেই ছবি কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে। আর এর ফলে শিলাবতী নদীর বিভিন্ন অংশে কিন্তু বড় বড় গর্ত হয়ে গেছে এবং নদীর মধ্যে কিন্তু বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা। এবং যারা আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা যে যারা নদীর পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে সেই গ্রামগুলি কিন্তু অবিলম্বে নদীতে বিলীন হবে এবং নদীগর্ভ ধসতে শুরু করছে। এবং এইটা যদি প্রশাসন নজর না দেয়, প্রশাসন কিন্তু নির্বিকার রয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোন রকম কোনো উচ্চবাচ্য করা হচ্ছে না, যেখানে কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান বারবার ধরে বলছেন এই আমাদেরও নজর থাক। ওইখানে মনে হচ্ছে বালি তলটায় নিলে নিচে। আচ্ছা, প্রতিদিনই যায় লাই? প্রতিদিনই প্রায় দিন দেখি আর কি, প্রত্যেকদিন আমরা তো আসি দিনের বেলাতেই। হ্যাঁ, কিন্তু এইভাবে কি বালি নিয়ে যাওয়া উচিত বলুন? না, ঠিক নয় তো। পারমিশন আছে কি তাই যে? হ্যাঁ, গায়ের জোরে নিয়ে যায় নাকি? হয়তো কই পারমিশন করে কইখান তো দেই না এখন। বালিটা উঠছে, বালিটা কার? অমন করবেন না, ছাড়ুন দাদা, অমন করবেন না। কি জন্য নিয়েছে সেটাই বলে দিন। কোষ্টা করছি করবেন না, রাখুন দেখিনি, একটু করবেন না এরকম। আর ভুল হয়ে গেছে, ওটা আর কি করবো বলুন? বেকার ছাড়া করে খাচ্ছি, লেবার গুলো কি করবে? তাহলে এত করবেন না, আর এখান থেকে তো হবে না, তো আর কিছু করবেন না। এটা আমি বুঝতে পারছি, এটা আমার রিকোয়েস্ট করছি আমি, ওটা আর করবেন না। জলচুরি থেকে বালি চুরি, আবাস থেকে বাংলাদেশ, সব খবরের আপডেট আপনাদের দুয়ারে পৌঁছে দিলেন আমাদের প্রতিনিধিরা। প্রতিদিন রাত 8টা থেকে 9টা দুয়ারে রিপোর্টারে নজর রাখতেই হবে।